কান্তিস টার্গেট চ্যানেলের পক্ষ থেকে আমি তুষার দাস আবার হাজির হলাম। আজকে আমি অবশ্যই অলিম্পিক এবং কিছু খেলাধুলা নিয়ে আলোচনা করব এবং খুব প্রাসঙ্গিক এই বিষয়টা অবশ্যই বলতে হবে। কিছুদিন আগেই শেষও হয়ে গেল আমাদের টোকিও অলিম্পিক, কিন্তু আমাদের মনে ভীষণভাবে রেশ বাজছে গোটা ভারতবর্ষের আনন্দের খুশি খুশি ছোঁয়া। শেষ পর্যন্ত ভারত যেন হাস্যমুখর হতে পেরেছে। এটাই হচ্ছে বিশ্বের দরবারে ভারতের মুখটা কিছুটা হলেও উজ্জ্বল হয়েছে। সেটা হচ্ছে অবশ্যই জ্যাভলিনের মাধ্যম দিয়ে, নীরজ চোপড়ার মাধ্যম দিয়ে শোনা যায়। আর তার সঙ্গে সঙ্গেই আমরা অবশ্যই একটু পিছন ফিরে তাকাই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ খেলা যেটা নিয়ে আমি আজকে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবশ্যই হকি। এই হকি নিয়েই অনেক কিছু প্রশ্নও আমাদের উঠে এসছে। পশ্চিমবাংলা থেকেও আমাদের কম প্রশ্ন, আমাদের পশ্চিমবঙ্গবাসীরও কম মনে প্রশ্ন উঠে আসেনি এই হকি। কেন? হকির পিছনে কি সত্যি কোনো ইতিহাস আছে? হ্যাঁ, যে ইতিহাসটা আছে সেটা তুলে ধরাটাই আমার উদ্দেশ্য। আজ হকিতে মনপ্রীতদের দল বা মনপ্রীতদের দলই ব্রোঞ্জ পেয়েছে, যদিও রানী রামপালদের দলও কম খেলেনি উইমেন্সের তরফ থেকে। আমরা দুটো দলেরই বলবো, সে মেন্স হোক উইমেন্স হোক, যে অবশ্যই এদের একটা হকিতে যথেষ্ট অবদান বলতে হবে। আমাদের ভারত থেকে এই খেলাটা বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। আজকে সেই বিলুপ্ত প্রায় খেলাটাকে আমাদের ভারতকে, সমগ্র ভারতের মুখকে উজ্জ্বল করে তুলেছে। হোক না ব্রোঞ্জ প্রাপ্তি, তবুও প্রাপ্তি গোটা বিশ্বের দরবারের কাছে। আমরা আজকে পাকিস্তান তো হারিয়ে গেছে হকি থেকে, কিন্তু আমাদের ভারত যে উজ্জীবিত হয়েছে, আমাদেরও তো হারিয়ে যাওয়ার কথা। আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1980 সালে সবার শেষ সেই পদক পাওয়া, আর আজকে 41 বছর পর হকিতে পদক পাওয়া হলো। এটা কি একটা গর্বের কথা নয়? কিন্তু এটাও তো একটা প্রশ্ন জেগে যায়, তাহলে সেই 1980 সাল আজকে 2021 সাল, দীর্ঘ 41 বছরের মধ্যে আমাদের কি ভারত উন্নত হয়নি খেলার দিক থেকে? এটা প্রশ্ন জেগে যায় না? কোথায় আমরা কি খেলাগুলোকে হারিয়ে ফেলছি? আমাদের যে সমস্ত, আমরা ক্রিকেটের কি অতিরিক্ত ভক্ত হয়ে যাচ্ছি? আমরা অ্যাথলেটিক্সে কি আমরা এত সুবিশালময় ভারতবর্ষ, যেটা আমরা রাজনৈতিক দিক দিয়ে এত বড় বড় কথা বলি, কিন্তু আমরা কি হারিয়ে যাচ্ছি এই সমস্ত অ্যাথলেটিক্সের? অলিম্পিকের দিকে যেন আমাদের স্থানটা ওই একটা সোনা আর সামান্য কিছু ব্রোঞ্জ আর রূপো, এ নিয়ে গোটা ভারতবর্ষ, প্রায় কি বলবো 150 কোটির ভারতবর্ষকেই যেন অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। সামান্য একটু সন্তুষ্টি, একটা সোনা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। চীন আর জাপানের দিকে তাকালে, হ্যাঁ, আমাদের দেশে তো এটাও কম ব্যঙ্গাত্মক একটা হচ্ছে না যে প্রচুর উল্লাস, এবং আমরা যারা অ্যাথলেটসরা যারা ওখান থেকে ফিরে এসে বড় ধরনের পুরস্কার নিয়ে এসলো, তাদের প্রতি যেন আমাদের বিশাল সমারোহ। কিন্তু হয়তো চীন জাপান আমাদের দেশটার দিকে তাকিয়ে হাসে। তাহলে তাদের দেশের সোনার সংখ্যা আমাদের দেশের সোনার সংখ্যা যদি বিশেষ করে তুলনামূলক করি, তা আমরা যে কোথায় হারিয়ে যাব সেটা তো কি বলবো। সেখানে আমরা যে এত উল্লসিত, এত আনন্দিত, সেটা মনে হচ্ছে তারাই খুব ব্যঙ্গাত্মক দৃষ্টিতে নিশ্চয়ই দেখবে। যে আজকে আমাদের যেখানে দরকার ছিল চীনের মতো দেশ, তাদের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা, সেখানে তাদের সোনাপ্রাপ্তির সংখ্যা আর আমাদের সোনাপ্রাপ্তির সংখ্যার যদি তুলনামূলক হিসাব করা যায়, ছেড়েই দিচ্ছি জাপান দেশটার কথাই আমরা ভাবি না কেন। আজকে আমরা মনে হয় রাজনীতি নিয়ে যদি ওখানে কোনো খেলা হতো অলিম্পিকে, তাহলে নিশ্চয়ই আমরা অনেকগুলোই সোনা আনতাম। এটা আপনারা নিশ্চয়ই সবাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমাদের যদি সেই অ্যাথলেটিক্সরা, অন্তত রাজনীতিবিদরা যদি খেলতে যেতেন, যদি একটা অলিম্পিক্সে একটা খেলার ইভেন্ট যদি হতো রাজনীতি খেলা, তাহলে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ প্রচুর সোনা এনে দিত আমাদের। আপনারা নিশ্চয়ই এই কথাটা ভালো করেই বুঝতে পারছেন। আজকে হকির কথা, আমরা মনপ্রীতদের দল সত্যি হকিতে এনে দিল। কোথা থেকে আনলো? এই হকি আমাদের মৃতপ্রায় হয়ে গেছিল, সেই মৃতপ্রায়কে উজ্জীবিত করার জন্য একটা বিশেষ বলবো মহাপুরুষই আবির্ভূত হলো আমাদের ভারতবর্ষে। স্পন্সরশিপের অভাবে একদম হকি যখন যেতে বসেছে, তখন আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি এই স্পন্সরশিপের ব্যাপারটাতে এগিয়ে আসলেন। তিনি ঘোষণা করলেন, আগামী 5 বছরের জন্য যত খরচা হবে আমিই দেব। 150 কোটি টাকা ব্যয় হবে সেটার খরচা, এবং সমস্ত রকমের প্রশিক্ষণ বাবদ ছেলেদের
মেন্স এবং উইমেন্স উভয়দের খরচা তিনি বহন করবেন সম্পূর্ণ হকিতে। আর সত্যি একদম জয় জয়কার ব্যাপার হতে লাগলো। স্পন্সরশিপ তিনি নিজেই হলেন না, আরও অনেককে স্পন্সরশিপে হওয়ার জন্য যোগদান করালেন। হকিতে যেন প্রাণ ফিরে এলো। দুন স্কুলের ছাত্র অবস্থায় আসলে নবীন পট্টনায়ক ৭৪ বছর বয়স্ক, সৌম্য, নম্র, ভদ্র এই মানুষটি সেই দুন স্কুলে পড়া ছাত্র অবস্থায় তিনি সত্যি হকিতে একটা দক্ষই ছিলেন বলতে গেলে, বা হকি তার প্রাণ ছিল, তিনি হকি খেলোয়াড় ছিলেন, এইটা মনের কোণায় তার ছিল। আজ তিনি একটা যে কত বড় দূরদর্শী সম্পন্ন লোক সেটা অন্তত সারা ভারতবর্ষকে দেখিয়েছে। আমরা পশ্চিমবঙ্গবাসী তো অবশ্যই তার কাছ থেকে কিছু শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত। কত বড় দূরদর্শিতা হলে তিনি একটা সময় নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে আজকে এই হকিকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে, যেখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে গোটা দেশ থেকে, কিন্তু তিনি ছিলেন আশাবাদী। তিনি কত বড় খেলোয়াড় সেখানে আমরা বুঝতে পারি যে তার মনের মধ্যে কতখানি আশা ছিল। অবশ্যই তিনি প্রচার বিমুখ। কোথাও আমরা অনেকেই হয়তো ভালোভাবে জানতাম না যে হকির সম্পূর্ণ স্থানটা এখন কিন্তু উড়িষ্যার মধ্যেই। রৌরকেল্লাতে বিরাট ২০,০০০ দর্শকের আসন বিশিষ্ট একটা বড় ধরনের তিনি হকির স্টেডিয়াম করেছেন। হকির ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট করার জন্য তিনি অর্থ ব্যয় করেছেন বা করে চলেছেন। গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন হকির প্রতিভা তিনি রাজ্য থেকে এবং দেশ থেকে বিভিন্ন হকির প্রতিভাকে এনে কলিঙ্গ সেন্টারে তাদেরকে অন্তত কোচিং দেওয়ার ব্যবস্থা করেছেন। ভুবনেশ্বরে বড় হকির স্টেডিয়াম করেছেন বা ব্যবস্থাপনা করেছেন। সারা রাজ্যময় একটা দরিদ্র রাজ্য তা সত্ত্বেও সেখানে তিনি হকিময় করে দিয়েছেন গোটা রাজ্যটাকে, এবং নিঃশব্দে তিনি একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে নিয়ে যাচ্ছেন। আজকে সেখানে নবীন পট্টনায়ক দেখিয়ে দিয়েছেন যে মানুষের দূরদৃষ্টি সম্পন্ন থাকতে বলে আজকে কোথায়। আজকে আমাদের ভারতবর্ষ ব্রোঞ্জ পেয়েছে, আনন্দ প্রচুর হয়েছে, এবং সেখানে সমস্ত এই প্রাপ্তি কি অবশ্যই এই বৃদ্ধ, এই দূরদর্শী, এই শান্ত, সৌম্য, নম্র এবং অত্যন্ত স্থিতধী এই মানুষটিকে একটা বড় রাজনীতিবিদ হিসাবে যেমন বলবো, দূরদর্শী সম্পন্ন হিসাবে যখন বলবো আমরা, তাহলে এই রকম মহামানবের ক্ষেত্রে কি আমরা চাই না? আমরা চাই যে এই রকম দূরদৃষ্টি সম্পন্ন যদি ব্যক্তি আমাদের ভারতবর্ষে ইতিমধ্যেই থাকতেন, তাহলে আজকে আমরা বহু দিক দিয়ে, খালি খেলার দিক দিয়ে নয়, বহু দিক দিয়ে আমরা সমুন্নত হতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা রাজনীতির খেলাটাই হতে সব থেকে বেশি খেলতে জানি, আর আমরা জানি না। আর আমরা পশ্চিমবঙ্গবাসী অবশ্যই, আমি তো আগেই বলেছি, আমরাই মেডেল আনতাম যদি রাজনীতিটা টোকিও অলিম্পিকে যদি একটা ইভেন্ট হতো। আমাদের তার কোনো প্রচার ছিল না, বিশাল প্রচারের অন্তরালে থেকেই তিনি করেছেন। আমাদের রাজ্যে অবশ্যই খেলা দিবস পালন করা হচ্ছে, ১ লক্ষ ফুটবল দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্লাবকে বিভিন্ন সাজসজ্জা দিয়ে, অর্থ দিয়ে, বিপুল পরিমাণ অর্থ দিয়ে, সোজাসুজি ক্যাশ টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে। কিসের জন্য? সত্যি আমাদের উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, লক্ষ্যটা আছে রাজনৈতিক। আমাদের প্রকৃত উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত, বিচ্যুত। এটা আজকের আশা করি আমাদের রাজ্যবাসী সবাই বুঝতে পেরেছেন যে আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা আনতে পারছি না, আমাদের ধারণাতেই আসে না আমাদের জাতীয় খেলাগুলোকে, আমাদের দেশীয় খেলাগুলোকে উন্নতি বিধান করার জন্য। খেলার জন্য আমরা যতটা ঢাকঢোল পিটাই, বাস্তবে তা হয় না। আমরা ১ লক্ষ ফুটবল দিয়েছি, কিন্তু বিশ্বকাপ ফুটবলে কি পশ্চিমবঙ্গ যাবে, বা পশ্চিমবঙ্গের কোনো খেলোয়াড় কি যাবে? এই কি সুদূর প্রসারী আমাদের একটা পরিকল্পনা আছে এত বড় দেশের মধ্যে? এটা একটা বড় প্রশ্নচিহ্ন আমাদের মধ্যে থেকে যায়। সেক্ষেত্রে নবীন পট্টনায়ককে বারবার দেখলে আশ্চর্য লাগে, কি আছে মানুষটার মধ্যে। আমরা তো দেখি না তাকে হইচই করতে, আমরা কেন্দ্রের সঙ্গেও দ্বন্দ্ব করতে দেখি না। আমপানের সময় যখন দেখা গেল তখন তিনি সাহায্য নেনইনি। কেন্দ্রের ওপর বেশ একটা বড় বিখ্যাত বক্তব্য বলেছিলেন যে কেন্দ্রের ওপর প্রচুর চাপ আছে, আমি আমার নিজের চাপটা সামলে নেব, কেন্দ্র নিজে সামলাক, আমি তার কাছ থেকে তেমন সাহায্য নিতে চাই না, যতদূর পারবো আমি নিজেই করে নেব। তার এই বক্তব্যটা খুবই বিখ্যাত হয়েছিল। কিন্তু সে যাই হোক, আমাদের আলোচনাটা নিরপেক্ষ আলোচনা।
আমাদের সব কিছুতেই আমরা উন্নত। খালি আমরা শিক্ষা দীক্ষার দিক দিয়ে তো বড় ধরনের কথা বলতেই থাকি, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা দীক্ষাই হোক, খেলাধুলোই হোক, সবগুলোর দিকে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। শিক্ষার ব্যবস্থাটা দেখুন, স্বাস্থ্যের ব্যবস্থাটাই দেখুন, টিকাকরণের দিক দিয়ে স্বাস্থ্যের বেহাল অবস্থা দেখুন, শিক্ষার দিক দিয়ে তো দেখেই নিলেন আপনারা, সবাই আমরা দেখলাম শিক্ষার অবস্থাগুলো কি হয়ে গেল কয়েকদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে। এবার খেলার অবস্থাগুলো দেখুন, একটা খেলা দিবস পালন করা হচ্ছে ভয়ঙ্কর ঢাকঢোল পিটিয়ে, একদম 1 লক্ষ ফুটবল, কম না, গোটা আরও তার থেকেও হয়তো বেশি। যাই হোক, সেটা দেওয়া হচ্ছে, অবশ্যই দান, এটা তো ভালোই বলবো। যারা একটা ফুটবলের অভাবেও, আমরা ছোটোবেলায় আমরা ফুটবল পাইনি, আমরা হয়তো বাতাবি লেবু দিয়েও খেলেছি, এরকম তো অবস্থা। আমাদের প্রাণ ছিল খেলার মধ্যে, কিন্তু আমাদের উপায় ছিল না, অর্থ ছিল না, সামর্থ্য ছিল না। কিন্তু আজ যখন রাজ্য এগিয়ে এসছে, কিন্তু তার একটা ভবিষ্যৎ উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য যাতে সাধিত হয় ভবিষ্যতের ক্ষেত্রে। আমরাও যাতে অলিম্পিকের সেই রকম সমুজ্জ্বল রূপ নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে উন্নত করতে পারি। খালি কি টোকিও কেন, অলিম্পিক কেন, আরও তো আমাদের বিশ্বের দরবারে বিভিন্ন খেলাগুলো রয়েছে, আজকের জাতীয় স্তরের খেলাগুলো রয়েছে। আমরা প্রাইমারি স্কুল থেকে কিন্তু খেলার জন্য একটা বিশেষ, আমরা বলি স্কুল থেকে, কিন্তু বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করি, ক্লাসের ব্যবস্থা করি, বছরের শেষে খেলারগুলো রাজ্য স্তরে প্রচুর টাকা খরচা করে, রাজ্য, জেলা, ব্লক, বিভিন্ন স্তরে প্রাইমারি স্কুলগুলো থেকে আমরা জুয়েল ছাত্রদেরকে উঠানোর চেষ্টা করি। কিন্তু কি হাস্যকর ব্যাপার জানেন, আজকে প্রাইমারি স্কুলে সেই ছেলেগুলো হারিয়ে যায়। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বেদনায় বিদীর্ণ হয়ে আছে, সেই রকম বহু দুঃখ করে তারা বলে আমরা যদি একটু সুযোগ পেতাম তাহলে উঠতাম। সত্যি জেলা স্তর পর্যন্ত, রাজ্য স্তর পর্যন্ত চলে যায় প্রাইমারিতে, তারপরে তার আর কোনো খোঁজ থাকে না। তাকে একটা সার্টিফিকেট দেখায়, বহুদিন পর সে হয়তো মুঠে মজুর হয়ে একদিন সেই জীর্ণ শীর্ণ সার্টিফিকেটটা দেখায়, দেখেন আমি রাজ্য স্তর পর্যন্ত খেলেছিলাম, আমি জেলা স্তর পর্যন্ত খেলেছিলাম। কিন্তু আমরা রাজ্যের নেতা, নেত্রী, মন্ত্রী, আমাদের শিক্ষা দপ্তর বা আমাদের খেলার কোনো দপ্তর, যুব কল্যাণ দপ্তর বলতে পারি, বা খেলার যে দপ্তরগুলো, সেগুলো কোনোদিন তাদের দিকে ফিরে তাকায় না। খেলা যে একটা বিরাট 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 জিনিস, সেটা আমরা যে কবে বুঝবো জানি না। আজকে প্রাইমারি স্কুলে সবই আছে, নিয়ম আছে, তার টাকা পয়সা বন্টন করা হয়, কিন্তু তার বাস্তব বলে কোনো বোধ থাকে না। আমরা নিজেরাই দেখেছি প্রাইমারি স্কুল খেলাগুলোতে কি পরিমাণ টাকার ব্যয় হয় ওই সময়, এবং সত্যি গ্রামীণ বহু ছেলে নিরন্ন, যাদের অনেক সময় টিচাররাই টাকা দিয়ে পাঠায় জেলা বা রাজ্যতে, একটা নিরন্ন পরিবার থেকে সে উঠে যায় এবং শেষ পর্যন্ত রাজ্য স্তরে ভালো রকম, কিন্তু তারা কেন হারিয়ে যাবে আমার প্রশ্ন। আজকে প্রথম 10-এ যারা স্থান পেল উচ্চ মাধ্যমিকে, তাদের যেন মাল্যদান করে ভরিয়ে দেওয়া হলো। কিন্তু একজন যারা খেলায় যখন এত ভালো রেজাল্ট করলো, তারা হারিয়ে যাবে কেন, আর তারা সেই সম্মানে সম্মানিত হয় না কেন? যারা পড়াশোনা করলো তারাই খালি সম্মানিত হবে, তাদেরই দক্ষতার যোগ্যতা আছে, আর অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা আমরা মাপতে পারি না। এটা আমাদের অক্ষমতা, আমাদের অসহায়তা, আমাদের দূরদৃষ্টিতার অভাব। নবীন পট্টনায়ককে সেখানে অবশ্যই দেবতা জ্ঞানে অবশ্যই পূজা করতে হয়, এই কারণেই তার দূরদর্শিতার জন্য তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। অবশ্যই হকির দিক দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে মানুষের ভিতরে ইচ্ছা শক্তির, অদম্য ইচ্ছা শক্তি থাকলে কিনা সফলতার দ্বারে পৌঁছাতে পারে। আশা করি আমি আলোচনাটা অন্তত বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে করার চেষ্টা করলাম, আপনারা হয়তো শুনলেন। আর যদি আপনাদের অবশ্যই আলোচনা ভালো লেগে থাকে, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন আলোচনা পেতে। আজ এই পর্যন্তই, নমস্কার।